বাঙালির গল্প কথা। আমাদের আজকের নিবেদন 2/5 হরিঘোষ লেন। অসীমবাবু দুপুরের খাওয়া সেরে আরাম কেদারায় বসে জিরোচ্ছিলেন। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। কলিং বেলের আওয়াজ কানে যেতেই হুড়মুড়িয়ে বসে উঠলেন অসীমবাবু। মনে মনে চিন্তা করলেন, এখন আবার এই অসময়ে কে আসলো? উনি ভাবলেন, নিশ্চিত কোনো ফেরিওয়ালা হবে। ব্যাটাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, যখন তখন বাড়ির মধ্যে ঢুকে কলিং বেল চাপতে থাকে। আমি বারবার বলেছি, আমাদের কোনো জিনিসপত্র লাগবে না বাপু, কিন্তু শোনে কি আমার কথা? নির্লজ্জের মতো দরজার কাছে দাঁড়িয়ে থাকবে। এমন সব 7-5 ভাবছেন, এমন সময় আবারও কলিং বেলটা বেজে উঠল। এইবার অসীমবাবু এক প্রকার রাগান্বিতভাবে দরজার কাছে গিয়ে একটা হ্যাঁচকা টান মেরে গেটটা খুলে দিল। মনে মনে উনি ঠিক করেই ছিলেন, আজ বেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির সীমানার বাইরে বের করবে। কিন্তু গেট খোলার পরই তিনি কিছুটা ইতস্তত হয়ে পড়লেন, কারণ তিনি যেমনটি আশা করেছিলেন দেখলেন একদমই তার ধারণা ভুল। ফেরিওয়ালার বদলে বছর 25-এর এক যুবক খালি হাতে দাঁড়িয়ে রয়েছে। তার পরনে একটি কালো প্যান্ট আর গায়ে নীল রঙের শার্ট, মাথার চুল খুব ছোট করে কাটা, আর পায়ে চকচকে পালিশ করা কালো জুতো। অসীমবাবু কিছুটা ভারী কণ্ঠে বললেন, কি ব্যাপার, কি চাই? উত্তরে ওই যুবক বলল, আগে আমি শ্রী প্রিয়রঞ্জন চট্টোপাধ্যায়, জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। স্টেশনের পাশের ওই ফ্যাক্টরিতেই আমি চাকরি করছি। লোকমুখে খবর পেলাম আপনার এখানে নাকি একখানা ঘর ফাঁকা রয়েছে। এই দেখুন, যা কথায় কথায় জিজ্ঞাসা করতে ভুলেই গেছি। বলছি, এটা 2/5 হরিঘোষ লেন তো? যুবকের কথা কেড়ে নিয়ে এক প্রকার সুমধুর কণ্ঠে অসীমবাবু বললেন, হ্যাঁ, এটাই 2/5 হরিঘোষ লেন। তুমি একদম ঠিক জায়গায় এসে হাজির হয়েছ। আরে বাড়ির বাইরে দাঁড়িয়ে কেন? এসো, ভেতরে এসো। বর্তমানে যা দিনকাল পড়েছে, এতে ভালো ভাড়াটিয়া পাওয়া দুর্লভ। বাড়ির দোতলার ডান দিকের ঘরটা প্রায় আজ 8 মাস খালি, কোনো ভাড়াটের সন্ধান নেই। অসীমবাবু নিজে এলাকার সমস্ত চায়ের দোকান, পানের দোকান, এমনকি ভাতের হোটেলে পর্যন্ত গিয়ে ওনার বাড়ির খোঁজ দিয়েছেন, এবং ভাড়াটে দিতে পারলে নগদ 500 টাকা পুরস্কৃত করবেন বলে কথাও দিয়েছেন। কিন্তু আশানুরূপ কোনো ফল হয়নি। তাই আজ অপ্রত্যাশিতভাবে এই যুবকের আগমনে অসীমবাবু বেশ খুশিই হলেন। তিনি গলা ছেড়ে তার ভৃত্যকে আওয়াজ দিলেন, বললেন 2 কাপ চা নিয়ে আসতে। সামনের সোফার দিকে ইঙ্গিত করে প্রিয়রঞ্জনকে বসতে বললেন। সোফাতে বসার পরই অসীমবাবু স্বভাবতই একের পর এক প্রশ্ন ছুড়ে চললেন। বললেন, তোমার বাড়ি কোথায়? বাড়িতে কে কে আছে? বাবা মা কি করেন? মাইনে কত? কোনো নেশাপত্র আছে কিনা? অসীমবাবু চিরকালই এমন। যখনই কোনো ব্যক্তিকে উনি তার ঘর ভাড়া হিসাবে দেন, তখন তিনি এমন উকিলের মতো জেরা শুরু করেন। প্রিয়রঞ্জনও একটার পর একটা প্রশ্নের উত্তর দিল। তবে ঘর ভাড়া নেওয়ার জন্য যে এত প্রশ্নের মুখে পড়তে হবে, তার জন্য সে একদমই তৈরি ছিল না। অসীমবাবুর জেরায় পড়ে
নবাগত যুবক যে এক প্রকার অস্বস্তির মধ্যে পড়েছে তা অসীমবাবু ঠিক বুঝতে পারলেন। তাই তিনি বললেন, কিছু মনে করো না বাবা, কাকে ঘর ভাড়া দিচ্ছি, লোকটা কেমন, বাড়ি কোথায়, এইসব না জেনে তো আর যাকে তাকে ঘর ভাড়া দেওয়া যায় না। প্রিয়রঞ্জন বলল, না না, আমি কিছু মনে করছি না। আপনার আরও কিছু জানার থাকলে আপনি জানতে পারেন। আর হ্যাঁ, একটা কথা, আপনার রুমের ভাড়াটা তো বললেন না। এমন সময় ভৃত্যটা 2 কাপ চা আর সঙ্গে বিস্কুট নিয়ে এলো। অসীমবাবু বললেন, আগে চা বিস্কুট খেয়ে নাও, তারপর তোমাকে আমি আমার রুমটা দেখাচ্ছি। আগে রুম দেখো, তোমার পছন্দ হয় কিনা, তারপর তোমায় আমি আমার রুম ভাড়ার কথা বলবো। চায়ের কাপ খালি করে অসীমবাবু প্রিয়রঞ্জনকে বাড়ির বাইরের সিঁড়ি দিয়ে দোতলায় নিয়ে গেলেন। দোতলায় ওঠা মাত্রই সামনে ডান দিকে একখানা লোহার গ্রিলের গেট রয়েছে এবং তারপরেই লম্বা বারান্দা। দোতলায় 2টি মাত্র ঘর, সিঁড়ির ডান দিকে একটি এবং অপর প্রান্তে গুদাম ঘর। ডান দিকের ঘরের দরজা খুলে অসীমবাবু প্রিয়রঞ্জনকে ভালো করে ঘরটা দেখিয়ে দিলেন। প্রিয়রঞ্জন একটা লম্বা হাঁচি দিয়ে বলল, এ তো খুব নোংরা হয়ে আছে, এটা কিন্তু আমায় পরিষ্কার করে দিতে হবে। তখন অসীমবাবু বললেন, নিশ্চয়ই, আমি পরিষ্কার করিয়ে দেব। কয়েক মাস হলো ঘরটা খালিই পড়ে আছে, তাই একটু নোংরা হয়েছে। তুমি ঘরে ঢোকার আগেই আমি আমার ভৃত্যকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে রাখব। আমার এই ঘরের জন্য তোমাকে মাসিক 3000 টাকা দিতে হবে, আর 1 মাসের টাকা অগ্রিম দিতে হবে। অসীমবাবুর কথা শুনে প্রিয়রঞ্জনের চোখ ঠিকরে উঠল। মাথা চুলকোতে চুলকোতে বিনম্র সুরে বলল, একটু কিছু কম হলে হয় না? এই তো সামান্য কটা টাকা মাইনে পাই। কথাটা শেষ হওয়া মাত্র অসীমবাবু বললেন, দেখো প্রিয়রঞ্জন, এই তল্লাটে 3000 টাকায় একটি রুম, কিচেন, অ্যাটাচ বাথরুম আর এইসব আসবাব তুমি কোথাও পাবে না। এবার প্রিয়রঞ্জনের আগের দেখা রুমগুলির দশা চোখের সামনে ভাসতে লাগলো। কোথাও রুম ভালো তো বাথরুম শেয়ার করতে হবে, আবার নয়তো রান্নার জায়গাই নেই, আর সব থাকলেও তা অফিস থেকে অনেকটা দূরে। 3000 টাকা একটু বেশি, কিন্তু সমস্ত আসবাবপত্র ব্যবহার করতে পারবে বলে প্রিয়রঞ্জন শেষমেশ রাজি হলো। তা কবে থেকে এখানে থাকতে আসছো? অসীমবাবু প্রশ্ন করলেন। উত্তরে প্রিয়রঞ্জন বলল, আজ তো আপনার 30 তারিখ, আপনি যদি অনুমতি দেন এই 1 তারিখ থেকেই থাকা শুরু করব। বেশ, তাই তুমি কাল থেকেই থাকতে পারো। আমি আজ ঘরটা পরিষ্কার করিয়ে রাখছি। শেষমেশ 1 মাসের টাকা অগ্রিম দিয়ে প্রিয়রঞ্জন ঘরের চাবি নিয়ে চলে গেল। প্রিয়রঞ্জন চলে যাওয়ার পর অসীমবাবু নিজের ঘরে ফিরে গিয়ে তার ভৃত্যকে আবারও 1 কাপ চায়ের জন্য হুকুম দিলেন। আসলে তার মন আজ খুবই প্রফুল্লিত। এই দীর্ঘ 8 মাস ধরে ভাড়াটের জন্য তিনি তল্লাটে বহু ঘুরেছেন। যে ব্যক্তি ওনার এই ঘরের ঠিকানা দিয়েছেন ওনাকে অসীমবাবু অসংখ্য সাধুবাদ জানালেন। এর আগের কোনো ভাড়াটেই 1 সপ্তাহের বেশি টেকেনি। ঘর ছাড়ার কারণস্বরূপ এক একজন বিভিন্ন রকম উদাহরণ দিয়েছেন। কেউ বলেন ওই ঘরটাই অশুভ, আবার কেউ বলেন রাতে ওই ঘরে ঘুমোলে পরে বিভিন্ন ভয়ানক স্বপ্ন আসে, ঘরে বসবাসকারী ব্যক্তির নাকি অজানা বিপদ নেমে আসে। অবশ্য এর আগের ভাড়াটের রহস্যজনকভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। তবে এসব কথার তোয়াক্কা করেন না অসীমবাবু। কেউ ওনার ঘর নিয়ে মন্তব্য করলে উনি তাদের বলেন, এসব এক ধরনের পরনিন্দুক মস্তিষ্কের কল্পনাপ্রসূত ধারণা।
ঘরে বসবাসের সাথে এর কোনো সম্পর্ক নেই। আরে প্রতিদিনই তো পথে ঘাটে অনেক মানুষের মৃত্যু হয়, তাদের প্রত্যেকেই তো আর আমার ঘরে থাকতে আসে না। তাছাড়া আমিও তো এই ঘরের নিচেই বসবাস করছি। কোথায় আমার তো কোনো অনিষ্ট হচ্ছে না। ওসব এলাকার লোকেরা ভাড়াটেদের বানিয়ে বানিয়ে গল্প দেয়, আর ভাড়াটেরাও সুযোগ বুঝে স্টেশনের পাশের বস্তিতে কম টাকায় ঘর ভাড়ার খোঁজ পেলেই বাড়ি ছাড়ার ফন্দি করে। তবে প্রিয়রঞ্জনকে অসীমবাবুর খুব পছন্দ হয়েছে। তার পোশাক আশাক দেখে তাকে বেশ ভদ্রঘরের ছেলে বলেই মনে হয়। এর আগে কোনো ভাড়াটেই অগ্রিম ভাড়া দেওয়ার ব্যাপারে মুখ চোখ বাঁকিয়ে ফেলে, কিন্তু প্রিয়রঞ্জনকে একবার বলা মাত্রই সে 1 মাসের ভাড়া অগ্রিম দিয়েছে। তাছাড়া প্রিয়রঞ্জনের গুরুজনের প্রতি শ্রদ্ধা এবং তার ব্যবহার অসীমবাবুর মনকে মুগ্ধ করে তুলেছে। পরের দিন সকাল থেকেই অসীমবাবু শুধু ঘরবার হচ্ছেন। বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু প্রিয়রঞ্জনের কোনো খবর নেই। তিনি ভাবলেন, এলাকার কোনো লোক ওর কানে ওইসব গুজব তুলল না তো? সে ভয়েই হয়তো আসছে না। এই নিয়ে অসীমবাবু বেশ চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে নিজের ওপর বিস্তর রেগেও গেলেন। প্রিয়রঞ্জনের কাছ থেকে তার ফোন নাম্বারটা নিলে তো উনি তাকে একটা ফোন করতে পারতেন। এদিকে সময় গড়িয়ে সন্ধে নেমে এলো, তবুও প্রিয়রঞ্জনের কোনো খোঁজ নেই। অসীমবাবু অস্থিরভাবে আরাম কেদারায় বসে সিগারেটে লম্বা টান দিতে দিতে ভাবছিলেন। এমন সময় কলিং বেলটা বেজে উঠতেই লাফিয়ে উঠে অসীমবাবু দরজাটা খুলে দিলেন। দেখলেন দরজার ওপারে প্রিয়রঞ্জন দুটি ব্যাগ হাতে দাঁড়িয়ে রয়েছে। অসীমবাবু একটি দীর্ঘশ্বাস ফেলে চঞ্চল মনটিকে স্থির করলেন। তারপর প্রিয়রঞ্জনকে বললেন, তোমার আসতে এত দেরি হলো কেন? উত্তরে প্রিয়রঞ্জন বলল, আগে অফিসের ডিউটি সেরে আপনার এখানে ফিরছি। এর আগে অফিসের একটা রুমেই কোনো রকমে থাকতাম। ছুটির পর জামা কাপড়গুলো গুছিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, সারাদিন ডিউটির পর তুমি বেশ ক্লান্ত মনে হচ্ছে। যাও, তুমি হাত মুখ ধুয়ে ওপরে গিয়ে বিশ্রাম নাও। রাতের খাবার কি খাবে কিছু ঠিক করেছো, না আমি কিছুর ব্যবস্থা করে দেব? না কাকাবাবু, আমি রাতের খাবার সঙ্গে নিয়েই এসেছি। বেশ বেশ, যাও, আর দেরি করে লাভ নেই। সারাদিন অনেক খাটাখাটুনি হয়েছে। এবার তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও। প্রিয়রঞ্জন সিঁড়ি চড়ে নিজের ঘরের দিকে এগোলেন। সিঁড়ির মাঝ বরাবর একটি ইলেকট্রিক বাল্ব জ্বলছে। ওই লাইটের আলো কেবল সিঁড়িতে ওঠানামা করার জন্যই যথেষ্ট। তাতেই কোনো রকমে বারান্দার পথ ধরে দরজার কাছে এসে প্রিয়রঞ্জন পকেট থেকে চাবিটা বের করে কোনো রকমে দরজার তালা খুলে ঘরে প্রবেশ করলেন। সিঁড়ির ওই আলোতে বারান্দাটা দৃশ্যমান হলেও ঘরের মধ্যে ওই আলোর ছিটে ফোটার কোনো রেশ নেই। গোটা ঘরটায় ঘন অন্ধকার বিরাজ করছে। বার কয়েক দেওয়াল হাতড়ে অবশেষে সুইচ বোর্ডের সবকটি সুইচ অন করে দিল প্রিয়রঞ্জন। এবার পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে উঠল। উজ্জ্বল আলোতে প্রিয়রঞ্জন গোটা ঘরটায় একবার চোখ চারিয়ে নিল। দেখলেন অসীমবাবু কথা মতো পুরো ঘরটি বেশ সুন্দরভাবে পরিষ্কার করিয়েছেন। ব্যাগ দুটো এক কোণায় রেখে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিল প্রিয়রঞ্জন। সারাদিন অনেক খাটাখাটুনি হয়েছে, তাই বেশি রাত পর্যন্ত না জেগে রাতের খাবার খেয়ে লাইট অফ করে ঘুমিয়ে পড়ল সে। এক ঘুমেই সকাল হলো। অচেনা জায়গায় অবশ্য
প্রথম রাতে সহজে ঘুম আসে না, কিন্তু ক্লান্তির রেশ এতটাই বেশি ছিল যে সে ঘুমের জন্য জায়গা দেখেনি, শুধুই ঘুমিয়েছে। অফিস যাওয়ার সময় অসীমবাবু তাকে জিজ্ঞাসা করলেন, কি হে, কেমন ঘুম হলো? কোনো অসুবিধা হলো নাকি? প্রিয়রঞ্জন বলল, আগে না, কোনো অসুবিধা হয়নি। প্রিয়রঞ্জন মনে মনে ভাবল, সত্যিই অসীমবাবু খুবই ভালো লোক। সবাই তো ওই ঘরের ভাড়াটুকুই বোঝে, নইলে আজকালকার দিনে কয়জন ঘর মালিক তার ভাড়াটের খবর রাখে। মনে মনে বেশ খুশিই হলো প্রিয়রঞ্জন সুন্দর বাড়ি এবং ঘর মালিক পেয়ে। এদিকে অসীমবাবুও একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলেন, যাক, কোনো অসুবিধা হয়নি, এভাবেই যেন কেটে যায়। দুগ্গা দুগ্গা। যাও, তুমি অফিসে যাও। রাতে অফিস থেকে ফিরে রুমটিকে নিজের মতো করে গুছিয়ে নিতে শুরু করলো প্রিয়রঞ্জন। মনে মনে চিন্তা করলো, হয়তো একটু কম টাকাতেও রুম পাওয়া যেত, কিন্তু এত সব আসবাব, ফ্রিজ, টিভি, এই সবই তো হাতছাড়া হয়ে যেত। তাই সে ঘরের প্রতিটি কোণা নিজের মতো করে গোছাতে লাগলো। অবশেষে নজর পড়ল আলমারির ভেতরের একটি টিনের বাক্সের ওপর। কৌতূহলবশত প্রিয়রঞ্জন সেই বাক্সটি খুলে দিল। দেখা গেল তার ভেতরে খাকি রঙের এক জোড়া বুট জুতো আর গোটা কয়েক পুরনো ট্রেনের টিকিট, যা দেখে পরিষ্কার বোঝা যায় পুরনো কোনো ভাড়াটে এটা ফেলে গেছে। প্রিয়রঞ্জন বাক্সটিকে আলমারির মাথায় তুলে রাখল। অবশেষে নিজের ব্যাগ থেকে এক্সটেনশন বোর্ড বের করে ইলেকট্রিক তার বিছানার বালিশ পর্যন্ত বিছিয়ে দিল। বিভিন্ন জায়গায় রুমে গেলে চার্জিংয়ের বড় অসুবিধা হতে পারে, এই ভেবেই সে আগে থেকেই এটা নিয়ে এসেছিল। রুম গোছাতে গোছাতে কখন যে রাত 12:30 বেজেছে কোনো খেয়ালই নেই। এবার হাত মুখ ধুয়ে প্রিয়রঞ্জন খেতে বসল। এমন সময় দেওয়ালের লাইটটি হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। সাথে সাথেই পুরো ঘরটায় অন্ধকার নেমে এলো। কেবল ওই মিটারের বাতিটি চিতার ধকধকে লাল আগুনের মতো জ্বলছে। কোনো রকমে অন্ধকারের মধ্যে হাত চালিয়ে মোবাইলটা খুঁজে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে দেওয়ালের সুইচ বোর্ডটার ওপর ফেলল। দেখল বোর্ডের লাইটের সুইচটা অন রয়েছে। মনে মনে চিন্তা করল, বুঝি ফিলামেন্ট কেটে গেছে। তাই মোবাইলের লাইটে বাল্বটি পরীক্ষা করে দেখল, কিন্তু না, ফিলামেন্ট তো ঠিক রয়েছে। তবে কি বোর্ডের সুইচের কোনো প্রবলেম হলো? যাই হোক, আজ থাক, কাল তখন দেখা যাবে। কোনো রকমে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। সারাদিন ডিউটির পর এখন আর শরীর দিচ্ছে না। তাই কোনো রকমে মোবাইলের লাইটে রাতের খাওয়া সেরে বিছানায় গিয়ে মোবাইলটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সে রাতে কোনো রকমেই তার ঘুম আসে না। একবার ওদিক একবার এদিক, পাশ বালিশের সাথে এক প্রকার যুদ্ধ চালিয়ে কোনো রকমে চোখ বন্ধ করে পড়ে রইল। এইভাবেই শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল সে টেরও পেল না। যখন চোখের পলক ফেলল তখন সকাল 8টা বাজে। অফিসে যাওয়ার সময় অসীমবাবু তাকে জিজ্ঞাসা করল, রাতে কেমন ঘুম হয়েছে। তো প্রিয়রঞ্জন তাকে কাল রাতের ব্যাপারটার কথা বললেন। অসীমবাবু কপাল চাপড়ে বলে, এই তো, অসুবিধা হলে আমায় সাথে সাথেই বলবে। ইস, কাল সারাটা রাত তুমি এইভাবে অন্ধকারে কাটালে। আমাকে তো সাথে সাথেই বলতে পারতে, আমি কোনো কিছুর একটা ব্যবস্থা করে দিতাম। আচ্ছা, যাই হোক, তুমি আমায় তোমার রুমের চাবিটা দিয়ে যাও।
আমি আজ মিস্ত্রি ডেকে সেরে রাখব। অসীমবাবু তার ভৃত্যকে আওয়াজ দিলেন মিস্ত্রিকে খবর দিতে এবং প্রিয়রঞ্জনের কাছ থেকে রুমের চাবিটা নিয়ে নিলেন। রাতে প্রিয়রঞ্জন অফিস থেকে ফেরার পথে অসীমবাবুর কাছে গিয়ে রুমের চাবি নিতে গেল। অসীমবাবু বললেন, কই, তোমার রুমের বাল্বে তো কোনো সমস্যা নেই। মিস্ত্রি গিয়ে যখন দেখল, আমিও তো সঙ্গে ছিলাম, সুইচ দেওয়া মাত্রই তোমার বাল্ব জ্বলে উঠল। আমার মনে হয় কোনো প্রকারে তোমার লাইটের সুইচ অফ হয়ে গেছিল, তাই বাল্ব জ্বলেনি। প্রিয়রঞ্জন আর কোনো তর্ক করল না। হয়তো হতেও পারে তার দেখার ভুল হয়েছে। তাই সে রুমের চাবি নিয়ে সিঁড়ি চড়ে ওপরে এলো। রুমের চাবি খোলা মাত্র যেই সুইচ অন করলো, দেখল বাল্ব জ্বলে উঠেছে। প্রিয়রঞ্জন ভাবল, তবে কি সত্যিই আমার দেখার ভুল ছিল? হতেও পারে মোবাইলের আলোতে ভালোভাবে বুঝতে পারিনি। যাক, এখন খাওয়া সেরে অফিসের কাজ নিয়ে বসি। আজ আর দেরি না করে তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে অফিসের কিছু কাজ নিয়ে বসল প্রিয়রঞ্জন। কিছুক্ষণ পরই রুমের লাইটটা আবার অফ হয়ে গেল। এ তো ভারী সমস্যায় পড়া গেল। প্রতিদিন একই ঘটনা, লাইট কেন আপনা থেকে বন্ধ হয়ে যায়? প্রিয়রঞ্জন মোবাইলে দেখল ঘড়িতে তখন রাত 12:45। এত রাতে তো আর অসীমবাবুকে ডেকে বিরক্ত করাটা ঠিক হবে না। তাই ফাইলপত্র গুছিয়ে রেখে প্রিয়রঞ্জন বিছানায় শুয়ে পড়ল। সে রাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। বালিশে মাথা রাখা মাত্রই প্রিয়রঞ্জনের চোখগুলো যেন ঘুমে জড়িয়ে পড়ল। কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পরই কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে কি সব বলছে। এসো, কি গো, এসো, আমার কাছে এসো, আমার সাথে বসো, একটু গল্প করি। এসো, আমার কাছে এসো। ঘুমের মধ্যে আওয়াজটা প্রিয়রঞ্জনের কানে গেল, কিন্তু গভীর ঘুমের মধ্যেই সে যেন তার প্রতিক্রিয়া দিচ্ছে। ওই আওয়াজটা তাকে হাত বাড়িয়ে ডাকছে, এসো, আমি এখানে। প্রিয়রঞ্জন ঘুমের মধ্যেই সেই ডাকের পিছু পিছু ছুটে চলেছে। যতই সামনে এগিয়ে যাচ্ছে, সেই আওয়াজটা যেন ক্রমশই দূরে সরে যাচ্ছে। আমি এখানে। প্রিয়রঞ্জন যেন ওই আওয়াজটিকে ধরার জন্য দৌড়তে লাগল। হঠাৎ দৌড় দিতে গিয়ে কোনো কিছুতে হোঁচট লেগে মুখ থুবড়ে পড়ল, আর মুখ উঁচিয়ে দেখল তার সামনে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে তার আগামস্ত কিছুই দেখা যাচ্ছে না, শুধু যেইটুকু চোখে পড়ল সেটা প্রিয়রঞ্জন খুব ভালো করে চেনে। এই রুমে আসার পর সে ওটাকে আবিষ্কার করেছে। সেটা হলো খাকি রঙের পালিশ করা বুট জুতো। এবার একটা হ্যাঁচকা টান মেরে প্রিয়রঞ্জন ঘুম থেকে জেগে উঠল। তার সারা শরীর থেকে বিন্দু বিন্দু জলকণা ঘামের আকারে বেরিয়ে এসেছে। চোখে বার কয়েক ঘষা লাগিয়ে প্রিয়রঞ্জন এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু কেউ কোথাও নেই। কেবল সে বিছানার ওপর বসে রয়েছে। অন্ধকার এই রুমে সে ছাড়া আর কেউ নেই। প্রিয়রঞ্জন মনে মনে ভাবল সে স্বপ্ন দেখেছে, কিন্তু স্বপ্ন হলেও স্বপ্নের মধ্যে ওই জুতো জোড়া তো। মনে একটা সংশয় এলো, সবই কি আমার মনের কল্পনা, নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? জানালা দিয়ে চাঁদের আলো রুমে প্রবেশ করছে। আকাশে একখানি প্লেন উড়ে যাচ্ছে। দূরের ওই গাছগুলি অন্ধকারের মধ্যে মাথা দোলাচ্ছে। প্রিয়রঞ্জন এতক্ষণে কিছুটা শান্ত হয়েছে। এবার সে আবার ঘুমানোর চেষ্টা করল।
ঘুমানোর কিছুক্ষণ পর ভালো করে কান পেতে খেয়াল করল প্রিয়রঞ্জন। বারান্দায় কারো একটা হেঁটে যাওয়ার আওয়াজ আসছে। হয়তো কেউ গামবুট পরে মেঝের ওপর পা সজোরে আছাড় মারছে, পরে পা ঘষতে ঘষতে হাঁটছে। কিন্তু প্রিয়রঞ্জন বুঝতে পারল না যে কে ওখানে এত রাতে হাঁটছে। দোতলার ঘরে আমি একা, আর তো কেউ এখানে থাকে না। তাছাড়া আমি বারান্দাতে তালাও দিয়েছি। এখনো অনবরত কেউ জুতো পরে বারান্দায় হেঁটে চলেছে। প্রিয়রঞ্জন মাথার বালিশটা দুই কানে চেপে পাশ ফিরে মুড়ি মেরে শুয়ে রইল। বেশ কিছুক্ষণ আসছিল ওই আওয়াজটা, তারপর একটা সময় আওয়াজটা থেমে গেল। প্রিয়রঞ্জন কান পেতে শুয়ে রইল। বেশ কিছুক্ষণ জেগে থাকার পরও কোনো আওয়াজ আর কানে এলো না। প্রিয়রঞ্জন চোখ বুজে শুয়ে রইল। এরপর যখন চোখ মিলল তখন সূর্যের আলো জানালা দিয়ে রুমে প্রবেশ করেছে। অফিস যাওয়ার পথে অসীমবাবু কটাক্ষরবে জিজ্ঞাসা করলেন, কাল রাতে আবার তোমার লাইট যায়নি তো? রাতে ঘুম কেমন হলো? এবার প্রিয়রঞ্জনের মনে সন্দেহ হলো যে বারবার অসীমবাবু তাকে রাতে ঘুমানোর ব্যাপারে কেন এত জিজ্ঞাসা করেন। তবে কি এর পেছনে কোনো কারণ লুকিয়ে রয়েছে, নাকি উনি সৌজন্যতার খাতিরে আমায় জিজ্ঞাসা করেন? প্রিয়রঞ্জন ঠিক করলেন আজ খোলসা করে একটু জিজ্ঞাসা করাই যাক, কিন্তু সাহস হলো না। কাল রাতে যা ঘটেছে তাই নিয়ে যদি আবার বলি, এই নিয়ে উনি আবার রসিকতা না করেন। তাই প্রিয়রঞ্জন অসীমবাবুকে সব কিছুর উত্তরে ঘাড় নেড়ে, হ্যাঁ, ভালো ঘুম হয়েছে, কোনো অসুবিধা হয়নি, এই বলে অফিসে চলে গেলেন। রাতের বেলায় অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল প্রিয়রঞ্জন। পরের দিন রবিবার, তাই অফিসে যাওয়ার কোনো তাড়া নেই। বেশ কিছুটা সময় মোবাইলে গেম খেলার পর চোখে ঘুম জড়িয়ে এলো। মোবাইল চার্জে বসিয়ে প্রিয়রঞ্জন ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর আবারও গত রাতের ঘটনাগুলির পুনরাবৃত্তি ঘটতে লাগলো। কাল রাতের ঘটনাকে প্রিয়রঞ্জন এক প্রকার দুঃস্বপ্ন বলেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন আর এই ঘটনাকে দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিলে চলবে না। আজ খোলা চোখে যা দেখছি তা কারো কাছে বিশ্বাসযোগ্য না হলেও আমার কাছে দিবা সত্য। কাল যা স্বপ্ন দেখেছি তা মোটেও স্বপ্ন নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এবার আর বুঝতে দেরি হলো না। এক লাফে বিছানার ওপর বসে পড়ল প্রিয়রঞ্জন এবং একান্ত চিত্তে দুই কান পেতে আওয়াজটিকে অনুধাবন করতে লাগল। এবার তার মনে একটা ভয়ের আলোড়ন তৈরি হলো। সুষুম্না কাণ্ড বরাবর একটা শীতল স্রোত ওপর থেকে নিচে বেয়ে এলো। সারা শরীরে শিহরণ জেগে উঠল, তার হৃদস্পন্দন বেড়ে গেল। তবে এই ভীতিগ্রস্ত মনেও প্রিয়রঞ্জন নিজেকেই জিজ্ঞাসা করলেন, সারা রুমের মধ্যে তো আমি ছাড়া আর কেউ নেই, তবে এই আওয়াজ কেন, কোথা থেকে আসছে, কি এর শেষ পরিণতি? হঠাৎ করেই প্রিয়রঞ্জনের মাথায় একটা মতলব খেলে গেল। তবে কি কোনো চোর চুরির মতলবে ঘরে ভৌতিক পরিবেশ তৈরি করে আমায় ভয় দেখিয়ে মাল হাতানোর চিন্তা ভাবনা করেছে? আমি তা হতে দেব না। এবার প্রিয়রঞ্জনের প্রতিটি শিরায় শিরায় উষ্ণ স্রোত বয়ে গেল। অন্ধকারের মধ্যে দুটো চোখ যেন তীব্রভাবে জ্বলছে। কিন্তু আওয়াজটা কানে যাওয়া মাত্র প্রিয়রঞ্জনের বুকটা ধরপড় করে উঠল। প্রিয়রঞ্জন নিজেকে কিছুটা সামলে নিয়ে বিছানা হাতড়ে নেল কাটারটি হাতে নিল। নাক মুখ খুলে বুক ভরে শ্বাস নিল। বিছানা থেকে মেঝের ওপর পা দিলেন।
অন্ধকারে ধীরে ধীরে আওয়াজটার দিশাকে লক্ষ্য করে এগিয়ে চলল। নিঃশব্দে ধীরে ধীরে পা ফেলে দরজার কাছে এসে পৌঁছালো এবং হাতের নেল কাটারটি ঘুরিয়ে বের করলো বাঁকানো এক ছুরি। ছুরিকে শক্ত করে হাতের নাগালে ধরে মাথার ওপর হাতটা তুলে ভীষণ গর্জন তুলে আওয়াজটিকে লক্ষ্য করে এলো পাথাড়ি হাত চালাতে লাগলো, কিন্তু কোনো ফল হলো না। প্রিয়রঞ্জন উন্মাদের মতো হাত ঘুরিয়ে চলল, অবশেষে ক্লান্ত হয়ে থেমে গেল এবং রুমটার প্রতিটি কোনায় কোনায় চোখ রাখল। সে আওয়াজটি ইতিমধ্যেই ধীরে ধীরে ম্লান হয়ে গেছে। রুমে প্রিয়রঞ্জন ছাড়া আর কোনো জনপ্রাণী নেই। পুরো রুম নিস্তব্ধ। কিছুক্ষণ স্থির থাকার পর প্রিয়রঞ্জন এবার পা ফেলে আলমারিটার কাছে এসে দাঁড়ালো। আলমারিটার ওপর হাত চালিয়ে টিনের বাক্সটা দুহাতে তুলে নিল আর বাক্সের ভেতরে হাত প্রবেশ করালো। কি আশ্চর্য! বাক্সের মধ্যে জুতো জোড়া নেই, কেবল হাতে কিছু টিকিটের সন্ধান পাওয়া গেল। নিজেকে সাহস জুগিয়ে গলা থেকে আওয়াজ বের করে বললেন, কে? কি চাও তুমি? কোনো উত্তর এলো না। কিছুক্ষণ পর জুতোর আওয়াজটা আবার আসতে লাগলো। প্রিয়রঞ্জন ভীতিগ্রস্ত কণ্ঠেই জিজ্ঞাসা করল, কে ওখানে? আবারও কোনো উত্তর এলো না। কেবল ওই আওয়াজটা যেন প্রিয়রঞ্জনকে প্রদক্ষিণ করতে লাগলো। এবার প্রিয়রঞ্জনের মনে যেটুকু সাহস ছিল তার পুরোটাই সম্পূর্ণভাবে তলিয়ে গেল। প্রিয়রঞ্জন মনে মনে বলতে লাগলো, কেনই যে নিজেকে সাহসী ভেবে এখানে এসে দাঁড়ালাম। বেশ তো বিছানায় ভালোই ছিলাম, এই শব্দ আমি আর সহ্য করতে পারছি না, আমার কান বন্ধ হয়ে আসছে। জ্যোৎস্নার আবছা আলোতে এবার অস্পষ্টভাবে জুতো জোড়াটিকে দেখা যাচ্ছে। অবাক করার মতো বিষয়, জুতোটা কে পরে আছে তা বোঝা যাচ্ছে না। কেবলই জুতো জোড়া শূন্যে উঠছে আর মেঝের ওপর আছড়ে পড়ছে। হঠাৎ করেই জুতো জোড়া উচ্চ শব্দে আবার প্রদক্ষিণ করতে লাগলো। প্রিয়রঞ্জন এই আওয়াজ একেবারেই সহ্য করতে পারছিল না। যখনই জুতো জোড়া হাওয়া থেকে মেঝের ওপর আছড়ে পড়ছে, তখনই মনে হচ্ছে কেউ যেন জুতো জোড়া দিয়ে তার গালে সপাটে মারছে। আতঙ্কে প্রিয়রঞ্জনের সারা শরীর কেঁপে উঠল। সে জুতোটাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল আওয়াজটিকে প্রতিরোধ করার জন্য, কিন্তু ম্যাজিকের মতো জুতো জোড়া অদৃশ্য হয়ে গেল। প্রিয়রঞ্জন আছড়ে পড়ল মেঝের ওপর। সে এবার ক্লান্ত হয়ে পড়েছে। চোখের সামনে কি যে ঘটছে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করেই আওয়াজ এলো, ভয় পেও না, আমি তোমায় ভয় দেখানোর উদ্দেশ্যে বিরক্ত করছি না। তুমি তো বেশ সাহসী ছোড়া হে দেখছি। প্রিয়রঞ্জনের মনে এক বিন্দু সাহসের সঞ্চার হলো। অদৃশ্যমান ব্যক্তির মুখে নিজের সাহসিকতার সুনাম শুনে কিছুটা ভারী গলায় প্রিয়রঞ্জন জিজ্ঞাসা করল, কে তুমি? জবাব এলো, আমি বিষ্ণুপদ মাইতি। আমার ছেলে কালীপদ মাইতি। এই যে তুমি রুমে থাকছো, এই রুমে একটা সময় আমার ছেলে থাকতো। ছোট থেকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বড় করেছিলাম ওকে। ওর মা মরে যাওয়ার পর থেকে আমি ওকে কখনো মায়ের অভাব বুঝতে দিইনি, কিন্তু এটা কখনো ভাবিনি যে লেখাপড়াই ওর স্নেহ ভালোবাসা থেকে আমাকে এতটা দূরে সরিয়ে ফেলবে। পড়া শেষ করার পর ওর একটা বড় চাকরি পেল। চাকরিতে এখানেই বাসা নিয়ে থাকতো। প্রথম মাসের মাইনে পাওয়ার পর আমায় টেলিফোন করে জিজ্ঞাসা করেছিল, বাবা তোমার কি লাগবে? বিশ্বাস করো, ওই প্রশ্নটিতেই আমার মন ভরে গেছিল। আমার আর কিছু লাগতো না, কিন্তু তবুও শখের বশে
এক জোড়া চামড়ায় মোড়ানো খাকি রঙের বুট জুতো চেয়েছিলাম। কিছু সময় চুপ থাকার পর কিছুটা কাঁদো রবে বলে উঠল, কিন্তু সে জুতো আমায় আর পরতে হলো না। প্রিয়রঞ্জন বলল, আপনি যে কি বলছেন তা আমি ঠিক বুঝতে পারছি না। এই জুতোর সাথে আর এই রুমের সাথে কিসের সম্পর্ক? আর আপনার ছেলের কি নাম বললেন? হ্যাঁ, কালীপদ। সে কোথায়? আবার কিছুক্ষণ চুপ রইল। কালো মেঘের আড়াল থেকে বেরিয়ে চাঁদের আলো জানালা দিয়ে রুমে প্রবেশ করছে। জবাব এলো ক্লান্ত নম্র গলায়, আমার কালী আর নেই, মারা গেছে। অফিস থেকে আসার পথে বাস দুর্ঘটনায় মারা গেছে। জীবিত অবস্থায় ওর আর বাড়ি ফেরা হয়নি। আর আমিও ছেলের দেওয়া জীবনের প্রথম উপহারটুকুও গ্রহণ করতে পারলাম না। আমার থেকে হতভাগা কি আর কেউ আছে? প্রিয়রঞ্জন কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু চুপ করল। ছেলের বহু কষ্টের উপার্জিত অর্থে কেনা এই উপহার, তা আমি বিফলে যেতে দিই কি করে? আমার এই বুট জুতো জোড়ার খুব শখ, এটা আমি পরতে চাই। এমন সময় প্রিয়রঞ্জন ওই আবছা আলোয় খেয়াল করল জুতো জোড়া হাওয়াতে ভাসছে। যেমন করে কোনো মানুষ যদি পায়ের ওপর পা তুলে পা নাচায়, ঠিক তেমনই ভঙ্গিমায় জুতো জোড়া অনবরত শূন্যে নেচে চলেছে। প্রিয়রঞ্জন চমকে কিছুটা পিছিয়ে গেল। আবার আওয়াজ এলো, তুমি আমায় এই জুতো জোড়া ফিরিয়ে দেবে তো? সাথে সাথেই প্রিয়রঞ্জন মাথা নাড়ল। এবার আবার আর্তনাদ ভরা সুরে চিৎকার করে বলল, এই জুতো জোড়া আমার, শুধুই আমার। আমি কাউকে ভোগ করতে দেব না। আমার জিনিস আমার কাছে পৌঁছানো না পর্যন্ত আমি কাউকে শান্তি দেব না। এত কিছুর পর প্রিয়রঞ্জন এবার পরিষ্কারভাবে বুঝতে পারল এ কোনো মানুষের কাজ নয়। পুত্র শোকে শোকাহত এক অসহায় পিতার আর্জি। প্রিয়রঞ্জন কাটা কাটা কথায় জবাব দিল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জিনিস ঠিক আপনার কাছে ফিরিয়ে দেব। উত্তরে জবাব এলো, বেশ, তাই যেন হয়। এরপর বেশ কিছুটা সময় কেটে গেল, কিন্তু কোনো জবাব এলো না। প্রিয়রঞ্জন হাতড়ে হাতড়ে সোফাটার কাছে গেল, কিন্তু কেউ কোথাও নেই। সোফাতেই প্রিয়রঞ্জন অনেকটা সময় অপেক্ষা করল। অবশেষে আবারও টিনের বাক্সটা হাতে তুলে নিল। এবার হাত চালিয়ে দেখল বাক্সের মধ্যে জুতো জোড়া আছে। বাক্সটিকে যথাস্থানে আবার তুলে রেখে প্রিয়রঞ্জন চোখে মুখে জল নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলায় প্রিয়রঞ্জন অসীমবাবুকে গত রাতের সমস্ত ঘটনা খুলে বলল। অসীমবাবু একেবারে অস্বীকার করলেন না, কারণ তিনিও এর আগের অনেক ভাড়াটেদের মুখে অনেক রকম কথা শুনেছেন। যখন প্রিয়রঞ্জন কালীপদ নামটা বলল, তখন অসীমবাবুর মনে এলো 2 বছর আগে কালীপদ মাইতি নামে এক যুবক এখানে থাকত। বাস অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়, আর তারপর থেকেই ভাড়াটের সমস্যা। যদিও আসে, 1 সপ্তাহের বেশি টেকে না। অসীমবাবু এতদিনে ভাড়াটেদের ঘর ছাড়ার কারণকে চিহ্নিত করতে পেরেছে। তাই সে এক লোকাল তান্ত্রিককে ডেকে পাঠালো। তান্ত্রিক পরামর্শ দিলেন জুতো জোড়া যেন তার প্রাপ্য মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়, তাতেই মুক্তি।
কথা মতো ওই দিনই অসীমবাবু ও প্রিয়রঞ্জন বেরিয়ে পড়লেন মেদিনীপুরের প্রত্যন্ত এক গ্রামে। সেখানে গিয়ে জানতে পারলেন কালীপদ মারা যাওয়ার 17 দিনের মধ্যেই পুত্র শোকে তার বাবাও মারা যান। ছেলে মারা যাওয়াতে উনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। সব সময় কান্নাকাটি করতেন আর বলতেন, হে ঈশ্বর, আমার কি অপরাধ, কি কারণে এমন সাজা দিলে আমায়? আমার প্রাণের কলিজা কালী আমার জন্য একটা উপহার আনতে চেয়েছিল, কিন্তু তার আর ফেরা হলো না। স্থানীয়দের পরামর্শে পরের দিন পুরোহিত জোগাড় করে ভক্তি ভরে পূজার্চনা শেষ করে জুতো জোড়া গঙ্গায় ভাসিয়ে দিল প্রিয়রঞ্জন। অবশেষে রাত কাটিয়ে পরের দিন নিজের বাসায় ফিরে এলো। 2 দিন পর উৎফুল্ল মেজাজে বালিশের ওপর মাথা রাখল প্রিয়রঞ্জন। আজ আর কোনো চিন্তা নেই, সমস্ত বিপদ কেটে গেছে। এখন আর রাত্রি হলেই লাইট যাবে না। ওই জুতো জোড়া তার প্রাপ্য মালিকের কাছে পৌঁছে গেছে। আজ আর রাত করলে হবে না। যাই, লাইটটা অফ করে ঘুম দেই। যেই লাইটটা বন্ধ করতে যাবে তার আগেই হঠাৎ করেই লাইটটা বন্ধ হয়ে গেল। তার সাথেই গোটা ঘরটায় অন্ধকার গ্রাস করে নিল। প্রিয়রঞ্জন মোবাইলের টর্চ লাইটটা অন করে বাল্বটি পরীক্ষা করে দেখল ফিলামেন্ট কেটে গেছে। প্রিয়রঞ্জন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল।